গেছে। অনেকে এখানে কমেন্ট করেন শেখ হাসিনা ফিরবেন কিনা। আমি দেখতে পাচ্ছি উনি খুব দ্রুত ফিরবেন, কারণ সব রাস্তা এরা খুলে দিয়েছে। সকল দুঃশাসন অপরাধ দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ সেনাবাহিনীকে যা দিয়েছে এই বাংলাদেশের ইতিহাসে এত সুযোগ সুবিধা কেউ দেয়নি। এই যে মিলিটারিরা যে নিমক হারাম, এরা যে গাদ্দার, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এই প্রমাণ আওয়ামী লীগকে আর কতবার দিতে হবে। ওরা খুব ভালো করে জানে যদি ছাত্রলীগ মাঠে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। আর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই কোনো উনি প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, তিনি তার চেয়ার পুনরুদ্ধার করবেন। আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে। এখন ওয়াকারকে আপনি মনে করেন সে কি আত্মহত্যা করতে চায়? এটা কেউ চাইবে নাকি? ছাত্রলীগ তো এই কারণে পেটায়। আপনি বলছিলেন ফ্রান্সের কথা, একটু কানেক্ট করে দিই। নাস্তিকদের কথা শোনা যাবে না, বলা যাবে না। সেই পীর পিনাকি ভট্টাচার্য একজন স্বঘোষিত নাস্তিক, সারাদিন আল্লাহ সুবহানাল্লাহ বলেন, কিন্তু নাম পিনাকি ভট্টাচার্য। তিনি এই ইসলামপন্থীরা, এই ফ্যানাটিকরা, এই বলাৎকার বাহিনীরা কিন্তু তাকে পীর মানে। আজকে এই নবী ইউসুফ নবী হয়ে গেছেন ইউনুস, এবং ইসলামপন্থীরা সেটা ঘোষণা দিয়েছে ওয়াজ মাহফিলে। ডক্টর ইউনুস তো একজন ইউনুস নবী, তিনি তো একজন অঘোষিত নাস্তিক। স্বঘোষিত অঘোষিত নাস্তিকের ব্যাপারটা কি, অনেকে ইন্ট্রোভার্ট এথিস্ট থাকেন যারা নিজের ধর্ম অপরিচয়ের ব্যাপারটি ধর্মীয় বিষয়ে বলতে চান না, কিন্তু তাদের মধ্যে ভালো খারাপ আছে। খারাপ যদি হয়, ইউনুসের মতো হয়, তাহলে এই জাতির খবর আছে। ইউনুস তো এখন ক্ষমতায়, নাস্তিক দেশ চালাচ্ছে, কিন্তু সে বদ নাস্তিক। তার পক্ষে মুনাফিক হওয়া সম্ভব। সে একটা টুপি দিয়ে দেবে, আপনি বলবেন না মারহাবা। সে সুদের মহাজন, বিখ্যাত সুদখোর, রক্তচোষা সুদ। এই সুদ তো ব্যাংকের সুদ না, এই সুদ হচ্ছে 30-40% সুদ, ঘরের টিন খুলে নেওয়া যাওয়া সুদ, গরু ছাগল নিয়ে যাওয়া সুদ। সে আজকে তাদের রাহবার নবী, ইউনুস নবী। তো এই বেকুবদের আপনি রক্ষা করবেন কিভাবে? আমাকে নিয়ে অনেকেই করছে আমি নাস্তিক। আমি তো মুনাফিক না, আমার পক্ষে। আমি টুপি দিলে আপনি বলবেন ও নাস্তিক, ও টুপি দিয়েছে, কোনো একটা ভণ্ডামি করতে এসেছে। আমি ব্যাংক লুটপাট করি নাই, আমি দুর্নীতি করি নাই, কারোর একটা থাপ্পড় দেয় নাই। আমার কথা আপনি শুনবেন না। এই যে কলিমুল্লাহ স্যারকে শুনবেন না, আপনি আমার পেলে মেরে ফেলবেন। কলিমুল্লাহ স্যারকে জেলে নিয়ে গেছেন, আবুল বরকাত সাহেবকে জেলে নিয়ে গেছেন, কারণ আপনারা ভালো কথা শুনবেন না। তো আপনাদের কু করবে মিলিটারিরা এই দেশে। ইহুদিদের ইউনুস দাঁড়িয়ে থেকে ইসরায়েলকে এই দেশে নিয়ে আসছে। এই ডিপ স্টেট, এই জর্জ সরোসকে, শেখ হাসিনা পার্লামেন্টে বসে এই গাজায় ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন। শেখ হাসিনা পতন সেই দিন হয়ে গেছে। এই বেকুব এরা বুঝবে না। এরা বলবে শেখ হাসিনা খারাপ আর ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো। শেখ হাসিনা আস্তিক, আমি বলছি, আমি জানি খুব ভালো করে। তিনি যে তাহাজ্জুদের কথা বলেন, এটাও সত্য, চূড়ান্ত সত্য। তিনি তাহাজ্জুদের সময় ওঠেন, নামাজ পড়েন, সকল নেতাকর্মীদের সাথে তিনি যোগাযোগ রেখেছেন। আমি এটা নিজেও ভেবেছিলাম তিনি ভণ্ডামি করেন, পরে তার পতনের পরে ডিটেলে এই জিনিসটার প্রমাণ পেয়েছি। এখন 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 এই এই ইসলামপন্থী চমৎকার ইমানদারদের রাহবার হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, আসিফ নজরুল এবং এই আলী রিয়াজ এবং মোহাম্মদ ইউনুস। তাদেরকে যারা ব্যক্তি জীবনে চেনেন, আপনারা জানেন আমি কি বলতে চাইছি। খুব ভালো করে জানেন তারা ধর্মীয় তাদের পরিচয় কি, এবং এখন যেটা করছে তারা কেন করছে। আমার দেশ গাজা ইসরায়েল হোক, আমি চাই না। জি অনেক ধন্যবাদ। আমরা আগামীতে দেখতে পাবো। আপনি যে কথাগুলো বলছেন আমি সেটা মানতে চাই না। এবং ডক্টর ইউনুস সাহেব ঈদের নামাজে গেছেন, ঈদের নামাজে সবাই তাকে রিকোয়েস্ট করেছে আপনি আরো 5 বছর থাকেন, কারো কথা শুনবেন না। এবং ডক্টর ইউনুস সাহেব আগামী বছর হয়তো হজে চলে যেতে পারেন যদি কমে থাকেন। ঈদের নামাজটা দারুণ ছিল না? ঈদের নামাজটা কি নিয়মতান্ত্রিক ভাবে করেছেন না? হ্যাঁ, সুন্দর হয়েছে এবং সবাই খুব প্রশংসা করেছে। উনি পাশে সাইড টেবিলে পানি, খাবার দাবার, টিস্যু পেপার সমস্ত কিছু নিয়ে বসেছেন। এবং নামাজের যে শিষ্টাচার, নামাজটাও যে আনন্দের হতে পারে সেটা তিনি দেখিয়েছেন। নামাজের যে আমরা এত কষ্ট করি, এত নামাজ পড়তে কষ্ট করে মানুষ, সেটা না। সাইড টেবিলে আপনি ফল ফ্রুটস রাখতে পারেন, পানি রাখতে পারেন, যে কোনো মুহূর্তে পানি খেতে পারেন, টিস্যু দিয়ে মুখ মুছতে পারেন। এবং আগামীতে তিনি হয়তো আমাদের হুজুররা বলেছেন, ইসলামী চিন্তাবিদরা বলেছেন, দেশের যে প্রধান থাকবে তিনি দেশের সর্বোচ্চ নামাজ, যেটা সপ্তাহে শুক্রবার জুমার নামাজ পড়াবেন। এবং আমরা আশা করব যে বাইতুল মুকাররমে প্রতি শুক্রবার ইউনুস সাহেব নামাজ পড়াবেন। এবং সেটা হতে পারে, কারণ আমাদের সেনাপ্রধানকে আমরা দেখেছি বঙ্গভবনে তিনি জামাতের সাথে নামাজ পড়িয়েছেন। এবং আমাদের এইভাবে শীর্ষ ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, এটা আরো ভালো হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা আশা করি শুক্রবারে দেখতে পাবো। আমি একটু যোগ করি, একটু সময় নিয়েছি 10 সেকেন্ড। আমি আপনার সাথে এই বিষয়ে একমত। ওয়াকার সাহেব তিনি
5 ওয়াক্ত নামাজ পড়ান, তিনি একজন আস্তিক মানুষ এবং অবশ্যই জামাতি, এতে কোনো সন্দেহ আমার নেই, আমি এটা খোঁজ নিয়েছি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ধন্যবাদ দেই যে তিনি সারা জীবনে কোনোদিন নামাজ না পড়ে স্বল্প ট্রেনিংয়ে গিয়ে ঈদের নামাজে এত কম ভুল করে নামাজটা পড়তে পেরেছেন। এটা আসলে তিনি পারবেন সামনে। অসাধারণ প্রশংসার যোগ্য। এবং তিনি যে এতক্ষণ ওখানে ছিলেন খুতবা পড়া পর্যন্ত চেয়ারে, যদিও চেয়ারটা খুব সুন্দর ছিল, ভালো, যেটা সবার সেই চেয়ার ব্যবহার করার অধিকার ক্ষমতা আছে কিনা সেটা জানি না, কিন্তু ভালো ছিল। ওনার অ্যাক্টিংটাও ভালো ছিল এবং এই টুপিটাও খুব সুন্দর ছিল। এবং তিনি যে ইফতার মাহফিলে গিয়েছিলেন রোহিঙ্গাদের, সেখান থেকে লম্বা টুপি তিনি পরেছেন। সেখানে বলেছেন যে ঈদের আগেই রোহিঙ্গারা তাদের দেশে চলে যাবে। কোন ঈদের আগে? হয়তো আমরা আগামী ঈদটাই ধরি, আগামী ঈদের আগে হয়তো রোহিঙ্গারা তাদের দেশে চলে যাবে, আমরা সেই আশায় রয়েছি এখনো। অনেকে রনি ভাইকে আনতে বলছেন। আচ্ছা রোকেয়া আপা, আপনি একটু বলবেন যে হ্যাঁ, আমরা সেদিকে না যাই, ধর্ম যার যার তারা পালন করবেন। আমাদের সেনা প্রধানও যদি ইসলাম ধর্ম এমনি তো বিশ্বাস অবশ্যই, কারণ তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হলে তো ভালোই, কিন্তু তিনি তার মানে যে বাইতুল মোকাররমে নামাজ পড়াবেন তা তো না, ঠিক আছে? তো উনি করছেন, সেটা মানতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দেশের ব্যাপারে তো উদার হতে হবে, দেশের আইন শৃঙ্খলা, দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তো উদার হতে হবে। এইভাবে ক্ষমা করে দিলে তো দেশ ভালো চলবে না। এখন তো সেনাবাহিনীকে নিয়ে যে কেউ কথা বলতে পারবেন, দেশের ভিতর থেকেও পারবেন, বয়স কম হইলেও হবে, কিন্তু ফুয়াদের ব্যাপারটা সবার চোখে লেগেছে। ব্যারিস্টার ফুয়াদ এখন আমাদের আবার কেউ বলছেন যে হ্যাঁ, ব্যারিস্টার ফুয়াদের বিষয়টি বড় হলেও আমাদের সেনাপ্রধানের সন্তান তুল্য, এরকম হিসেবে ব্যারিস্টার ফুয়াদকেও ক্ষমা করা যায়। আরো বড় হলে লজ্জিত হবে। জি রোকেয়া আপু, যে আরো বড় হলে লজ্জিত হওয়ার সুযোগ আছে কিনা? আসাদুরের হয়তো মনে আছে, ছোটবেলায় আমরা যখন খেলতাম, দু একজন থাকতো আদু ভাই টাইপের ডিস্টার, খেলতেও পারে না, যায়ও না, ওদেরকে আমরা দুধ ভাত রেখে দিতাম, তাই না? দুধ ভাত থাক, বসে থাক। তো ও তো আশা থাকতো যে আচ্ছা আমি আছি প্লেয়ার, কিন্তু আমরা জানি হচ্ছে দুধ ভাত। তো 30 ঊর্ধ্ব যে ব্যক্তিগুলো আছে 85 বছর বয়স পর্যন্ত বা আরো বেশি, তারা আর কি এরকম আছে। কিন্তু আসলে এখানে কাউকেই, কোনো সাপকেই আপনার নিরাপদ ভাবার কোনো কারণ নাই। ছোট সাপ, কেঁচো সাপ, সবগুলোই আসলে সাপ। হ্যাঁ, 30-এর নিচের গুলোও সাপ। আমরা দেখেছি একটা বাচ্চাকে, খুবই ছোট, যখন ওকে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল খুব খারাপ লাগছিল, কিন্তু পরে বুঝলাম হচ্ছে জামাতের সাথী, বেশ দুর্ধর্ষ সাথী। তার মানে আসলে এগুলো হচ্ছে সব সাপ। সাপ সবসময় সাপ। সাপের বিষ আছে, ছোবল দিলে আপনি মারা যাবেন, সাবধান হলে আপনি সাপের বিষ দাঁত ভেঙে দিতে পারবেন। আরো বেশি সময় থাকলে মেডিসিন দিয়ে পেস্ট কন্ট্রোল করে সাপ পোকামাকড় সবকিছুকে বাড়ি ঘর থেকে তাড়াতে পারবেন। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন আমরা সতর্কিতে এত বেশি সাপ পোকামাকড় ভরে গেছে আমাদের ঘর বাড়ি, অফিস আদালত, পুরো রাষ্ট্রে, যে এখন ঠিক ছোট সাপ বড় সাপ কাউকে আসলে নিধন করতে পারছি না। আর সাপুরে গুলাও হচ্ছে গিয়ে আসলে এমন যে ওরা বড় বড় জায়গায় বসে আছে। সাপুরে আর সাপ মিলে গেছে, আমরা জনগণের অবস্থা খারাপ। এবং এই সাপুরে তো সেই 1971 সাল থেকে ছোবল দিচ্ছে, 75 সালে ছোবল দিয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় ছোবল দিয়েছে, উদয়চির বোমা হামলা, রমনার বোমা হামলা, সারা বাংলাদেশে 63 জেলায় 500 স্থানের বোমা হামলা। তো এটা তারা করেছে, এই ব্যাপারে আর কোনো প্রমাণ বা কোনো গবেষণার প্রয়োজন হবে না, এটা রকেট সায়েন্সের জায়গায় নাই এখন। এবং এরা এখনো খুব সংঘবদ্ধ, এরা ইন্ডেমনিটি দেয়, আইন এদের হাতে, স্বরাষ্ট্র এদের হাতে। এখানে যারা আছে তারা সব রসুনের মতো, একটা কোষ। রসুন যেমন আলাদা আলাদা কিন্তু একটা, এরা হচ্ছে তাই। এখন আমাদের যেটা হচ্ছে যে এরা পরস্পরকে সন্তান বলে, মেয়ের জামাই বলে, ভাইয়ের ছেলে বলে, নানান ভাবে এরা পরস্পরকে কাছে টানছে, সেবা করছে, সেবা দিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ তো আসলে নাই। বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে আমি যদি কিছু কিছু ইঞ্চি দিয়ে দেই বিদেশিকে, আমি প্রধানমন্ত্রী থাকতে পারতাম। এরা তো দিয়ে দিচ্ছে, এরা আসলে দেশের জন্য আসেনি। ওরা এসেছে এই বাংলাদেশটাকে ভাগ বাটোয়ারা করে, যেখানে যেখানে যে যেটা পারে যেভাবে খুশি দিয়ে দেয়া, আর নিজে যেটুকু পারে নিয়ে নেয়া, সেটাই করছে। এবং ওই যে পাকিস্তানের সেই যে মানে পরাজয়ের যে গ্লানি, তাদের হাতে বাংলাদেশটা আসলে তুলে দেয়া। তো
আমরা সেদিকেই যাচ্ছি। জি। এখন সেনাপতি কথাটা বলেছে, সেটাতে আমরা প্রতিবাদ করছি, কিন্তু আমাদের বড় প্রতিবাদের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ এখন আমরা মুখে মুখে প্রতিবাদ করছি, কিন্তু সময় চলে আসবে যখন আসলে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মতো ওইরকম যুদ্ধের জি, জি। মুখোমুখির সময় চলে আসছে। বাংলাদেশকে রক্ষার জন্য পশ্চিম পাকিস্তানের যারা এখনো রয়ে গেছে তাদেরকে বিতাড়িত না করলে এরকম আজকে তো বলেছে বড় হলে লজ্জা পাবে, দুদিন পরে বলবে আমার ছেলের ইচ্ছে হয়েছে তোমাদের মেরেছে, ওর ইচ্ছে হয়েছে মেরেছে, তুমি মরেছো বেশ করেছো, দুদিন পরে এটা শুনতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কথার মধ্যে আবার আরেকটা কথা বলেছেন, বিগত সরকারকে ইঞ্চি ইঞ্চি যদি কিছু অংশ ছেড়ে দিত তাহলে অনেক কিছু পজিটিভ হতে পারত। আচ্ছা, তিনি ছাড়েননি। আচ্ছা, এই তার মানে আমাদের সেন্ট মার্টিনের কথাটা একটু মনে পড়ে যায়। আমাদের সেন্ট মার্টিনের বিষয়ে দর্শকরা অনেক সময় জানতে চান, ঠিক আছে, বুঝতে চান যে সেন্ট মার্টিন আসলে কি হচ্ছে। কেউ জানে না, কেউ বুঝতেছে না কি হচ্ছে। তবে এটা বোঝা যায় যে ওখানে কচ্ছপরা ভালো আছে, ওখানে আমাদের প্রবাল ভালো আছে, ওখানে যে জনসংখ্যা রয়েছে সেন্ট মার্টিনের তারা চরম কষ্টে আছে, চরম কষ্টে আছে, এবং তাদের জন্য তারা ওখান থেকে বেরোতে পারে না, যেতে পারে না, নতুন কেউ ওখানে যে উপস্থিত হতে পারে না, আত্মীয় স্বজনদের সাথে তাদের যোগাযোগ নেই। এবং সেটা নিয়ে মহাপরিকল্পনা, আমাদের সম্মানিত পরিবেশ উপদেষ্টা বলেছেন সেন্ট মার্টিন নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মহাপরিকল্পনা সেন্ট মার্টিন নিয়ে, কেন ঢাকা নিয়ে কোনো কিছু হচ্ছে না, বাংলাদেশের কোনো অংশ নিয়ে হচ্ছে না। আসাদ নূর, আপনি বলবেন যে সেন্ট মার্টিন নিয়ে মহাপরিকল্পনা কি, কেন, এটা দেশবাসীর জানার অধিকার আছে কিনা? জি প্লিজ। অনেক ধন্যবাদ। আসলে এদের এত গুণ, যেই গুণগুলো নিয়ে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপেই বলি, আমাদের সেই পরিবেশ উপদেষ্টা, তাকে অনেকে একটা শব্দ ব্যবহার করেন নামের সাথে, এই যে আমি শব্দটা এখানে আর ব্যবহার করছি না। তো তিনি যে পরিবেশ, আসলে পরিবেশবাদের নামে যে কু করেছেন, এই কুয়ের সাথে ইন্টেলেকচুয়াল অনেকে যুক্ত ছিল, যেমন ইয়ারকে শিমু নাসের, তাদেরই বানানো প্রাণীকুল, এই প্রাণীকুল এইটার সাথে যুক্ত, এবং সেই রেজওয়ানা, এরা একই ওই রসুনের কোয়ার মতো একই জায়গায়। তো তাদের যে উদ্দেশ্য, এরা কিন্তু তার জায়গায় সৎ। রেজওয়ানা বলেছেন আমি কোরাল ঠিক করবো, মানে সমুদ্রের তলার জিনিস তিনি রক্ষা করবেন, কারণ তলা না থাকলে তো মানে এখানে বেজ হবে না, আর উপর তো তিনি বলেন রক্ষা করবেন, ওইখানকার মানুষ থাকলে তো ডিস্টার্ব করবে। আচ্ছা, তিনি একজন পরিবেশবাদী, ওইখানে হাজার হাজার কুকুর না খেয়ে মারা যাচ্ছে, এক কুকুর আর এক কুকুরের মাংস, মরা কুকুরের মাংস খেয়ে বাঁচছে, ওটা প্রাণী না? ও আচ্ছা, কুকুর তো ডিস্টার্বিং। আপনি দেখবেন বদ, চোর, ডাকাত, এরা কোনো বাড়িতে ডাকাতি চুরি করার আগে কুকুর মারে, কারণ কুকুর ডিস্টার্বিং। ওইখানে এখন কুকুর বদলোক চেনে, এবং কুকুর প্রচণ্ড কৃতজ্ঞ। ওইখানে মিলিটারি ঘুরে বেড়াবে, আমেরিকান মিলিটারি ঘুরে বেড়াবে, কুত্তা তো দেবে কামড়। তো তাদের আবার চিকিৎসা করতে গেলে আনতে হবে এই ধরেন এই সব মেডিকেলে আনতে হবে। মানুষ বলবে সাদা লোক তো জীবনে দেখি নেই, এক দুইটা কেউ ছবি তুলে ফেলবে। এই যে কেলেঙ্কারি, এগুলো থামানোর জন্য তো এই কোরাল ফোরাল নিচের কথা বইলা উপর ধ্বংস করতে হবে। তো তিনি তার অ্যাসাইনমেন্ট, ওনার তো মহান গুণে গুণান্বিত সাদা পাথর দেখলেন না, খাইয়ে ফেললেন পুরোটা, মরুভূমি বানায় দিলেন। আমরা এখন তেল পাবো, এক একজন মানে শেখ হব আরবের। তো এই এই পরিবেশের যে তিনি কি চমৎকার রক্ষা করেছেন, এই অবদান আমাকে বইলে আর লজ্জা দিয়েন না। শেখ হাসিনাকে ধন্যবাদ। আমি জেনারেল আজিজের একজন কড়া সমালোচক ছিলাম, তারপরে আমি তাকে ধন্যবাদ দিই, অন্তত গাদ্দার এই ওয়াকারের মতো গাদ্দারি সে করে নাই। তার কাছে প্রস্তাব গেছিল, এগুলো খবর তো বাতাসে ঘোরে না, জানা যায়। কু করার প্রস্তাব ডিপ স্টেটের কাছ থেকে তার কাছেও গেছিল, উনি রাজি হন নাই, তিনি বেইমানি করেন নাই, আমি তাকে ধন্যবাদ দেই। এবং অতীতে যে সমালোচনা করেছিলাম তার জন্য আমি দুঃখিত না হলেও অন্ততপক্ষে এই গাদ্দারিটা না করার জন্য ধন্যবাদ। যে আমাদের বাংলাদেশ হ্যাঁ ধ্বংস হয়েছে, কিন্তু কিছুদিন অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ ভালো ছিল। এখন যে অবস্থা, এখন যে এই শান্তি চলছে দেশে। শেষে একটা জিনিস যুক্ত করি, এই ওয়াকারকে নিয়ে কথা ঘুরে বেড়াচ্ছে, সেই যে গামসা আজমি রাজাকারের বাচ্চা স্বঘোষিত, মানে এটা তো সবাই আমরা জানি, সে নাকি সেনা প্রধান হবে, সে তার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। কি চমৎকার! একজন মানুষ 8 বছর ধরে একটা গামছাকে সুরক্ষিত রাখতে পারলে আপনি চিন্তা করেন বাংলাদেশ কতটা সুরক্ষিত হবে, কোথাও কোনো কিছু ধ্বংস হবে না। আমরা সে অপেক্ষায় থাকি। আমাদের পরিবেশ, এই যে পাথরটা তো এগুলো ডিস্টার্ব করে, পাথর থাকবে না সমুদ্রে, মানে ওই সেন্ট মার্টিনের উপরে কেউ যাবে না, এখানে লোক থাকবে না, কুকুর থাকবে না, কি সুন্দর হয়ে যাবে, তাই না? প্রকৃতি কত ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমরা দেশ মাতৃকার বন্দনা করব, 3 বেলা গান গাইবো। হ্যাঁ, এবং এই যে ভোট দেবো 3 বেলা 4 বেলা ভোট দেবো, প্রত্যেক বেলায় বেলায় ভোট দেবো, শান্তিতে সংসার করবো, সবই হবে। আচ্ছা।